ওই আপনি তো এর আগে বলেছিলেন যে ইস্তফা কেউ দিতে চায়নি বা দেয়নি, কিন্তু আমরা তো জানলাম যে উনি ইন্টারভিউতে বলেছেন যে আমি 3বার চেষ্টা করেছি। সেই বিষয়ে যদি একটু বলেন। আর একটা বিষয় হচ্ছে যে উনি পররাষ্ট্র উপদেষ্টা, মানে উনাকে ভায়োলেট করে, উনাকে অ্যাভয়েড করে, উনাকে না জানিয়ে এত বড় চুক্তি করা কি সম্ভব? এবং আপনি যেটা বললেন যেহেতু উনি জানেন না, এই চুক্তির আপনার বৈধতাও নাই। না, আমি এক একটা করে না, আমি ওইটা বলি নাই যে কেউ কি বলে যে রিজাইন করতে চাইনি নাই। আমি বললাম যে হ্যাঁ চাইতে পারে, কিন্তু যদি তারা জেনুইন মনে করতো এটা অন্যায় কাজ, তাহলে তো চাইলে তো হবে কেন, তো করেই ফেলা উচিত ছিল। ওটা আমি বলেছি। যাই হোক, এবার আসি। আচ্ছা, এইটা আমার কাছে অবিশ্বাসযোগ্য মনে হয় যে আমাদের যিনি পররাষ্ট্র, কারণ আমি যদি ভুল না করি, কারণ ওই দেশের স্বাক্ষর করেছেন কিন্তু তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং এত বড় একটা ঘটনা, তাহলে সেটা হয় কিভাবে? এটা বিশ্বাসযোগ্য হয় না। দ্বিতীয় কথা, যদি এটা বিশ্বাসযোগ্য হয় তাহলে বুঝতে হবে যে এই চুক্তিটা এত বেশি গোপনীয় এবং আমাদের দেশের স্বার্থবিরোধী বা বিদেশি কোনো ওই যে ডিপ স্টেট বলে যে এইখানে তাদের কথা রাখতেই হবে, তাহলে ইউনূস সাহেব ছাড়া তো আর কেউ জানেন না বিষয়টাই। কিন্তু আমি এই যে গত ফার্স্ট পার্টে যে কথাটা বললাম, যতটুকু আমাদের কাছে খবরাখবর আসছে যে আমাদের সচিব সাহেবদের থেকে অনেক আগেই এটা জানানো হয়েছিল এবং ধরিয়ে দেওয়া হয়েছিল যে কার্যক্রমের বিষয়গুলো কি কি করতে হবে, তাহলে তো তার সাথে মেলে না। এবং এইটা যদি হয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানবে না, তাহলে একজন আপনি কোনো ব্যক্তিকে আগে ধরেন না, তাহলে কি করে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকেন, চালিয়েছেন, সেটা তো আমরা বুঝতে পারি না। যদিও উনি ওনার আলোচনায় বলেছেন আরও 2-3 জন ছিল, কার কি পজিশন সেটা আমরা জানি, এটা ওই সময় আমরা জানতাম যে ওনার পজিশন কি, যাকে নিয়ে এসে বলা হয়েছে। তাহলে এইবার আসি ওই যে আমাদের এমপি যে কথাটা বলেছেন, তাহলে ওনার ওই যুক্তিটাই গ্রহণ করাই তো যথার্থ, যে যদি উনি এটা জানেনই না, এইরকমই হয়, তাহলে তো এটা ইনভ্যালিডই হয়ে গেছে, তাহলে তো এটা নিয়ে আলোচনা হওয়া উচিত না। আমি বরঞ্চ এই কথাটা তুললাম এই জন্যে, আমাদের পার্লামেন্টে তাহলে আর দেরি না করেই এই আলোচনাটা করা উচিত এবং আমাদের পার্লামেন্ট এটা নাকচ করে দেওয়া উচিত এই চুক্তি। কারণ এই চুক্তির ভয়াবহ দিক কিন্তু অলরেডি আমরা ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয়েছে এবং আরও বিপদে পড়বেন এইভাবে যদি আপনি ধরেন কিছুটাও, আমি বলছি যে যেহেতু উনি বলেছেন আপনি যদি এইখানে ইয়েস নো যাই করেন না কেন, তার মানে আপনাকে ভবিষ্যতে এমন অনেকগুলো ঘটনা আসবে, দেখা গেল ওই ডিপ স্টেট এমনভাবে করবে এমপি সাহেবরা জানেনই না, এমপি সাহেব কথা বলার আগেই হয়তো শেষ হয়ে গেছেন, মানে কাজটা সমাপ্ত হয়ে গেছে। আমি এই অর্থে শেষ হওয়া মিন করছি। আমি এখানে একটা লাইন যোগ দিতে চাচ্ছি একটুখানি, সেটা হলো আপনার খেয়াল আছে যখন এই সরকার গঠন হলো, প্রথমে আমেরিকা থেকে ট্রাম্প সাহেব একটা চিঠি লিখলেন শুভেচ্ছা জানিয়ে, শুভেচ্ছা চিঠির মধ্যে কিন্তু ঢুকিয়ে দিলেন যে চুক্তিটার কথা মনে রাখবেন। এই প্রথম চুক্তি নিয়ে আলোচনাটা হলো। নাম্বার 2, এই শেষ করি, নাম্বার 2 হলো উনি কিন্তু তার 2-1 দিনের মধ্যে এটাও বুঝিয়ে দিলেন এই দেশের পেছনে ওনাদের $29 বিলিয়ন খরচ হয়েছে। তা এই জায়গাগুলো কিভাবে আসলো? এখানে আচ্ছা, $29 বিলিয়ন ডিফারেন্ট থিং। যদি 29 বিলিয়ন, আমি খালি মন্তব্য করে যাই, যদি ওই তথ্য সঠিক হয় তাহলে তো পুরো আন্দোলন এবং এই যে কালার রেভলিউশন আজকে দুনিয়াতে যে চেহারা দেখা যায় সেইটা কি ছিল না ছিল, ওই আলোচনা চলে আসবে, সেটা ডিফারেন্ট আলোচনা যায়। 29 বিলিয়নের খরচ কিভাবে হয়েছে হিসাব চেয়েছিলেন? জি না, আসি ওটা যদি আলোচনা হয় পরে করতে পারি। আমি বলছি এটা গুরুত্বপূর্ণ এবং এই আলোচনা হওয়া দরকার, তাইলে আমরা কিন্তু আন্দোলন গতিবিধি কে কিভাবে গেলাম না গেলাম এটা চলে আসবে। কিন্তু আমি ওই জায়গায় থাকি যে আগের যে আলোচনা হচ্ছিল যে এইটা খুবই গুরুত্বপূর্ণ। উনি খুবই, আমি ধন্যবাদ জানাই, উনি ভালো কথাই মনে করে দিয়েছেন যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প তার শুভেচ্ছা বার্তায় কিন্তু এটা বলেছিল এবং এটা মনে রাখা দরকার। অনেক কিছু আপনি এই যে চুক্তি হওয়ার পরে এটাকে ইমপ্লিমেন্টের জন্য আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে নতুন নতুন আইন প্রণয়ন বা আইনের সংশোধন দরকার হয়, আসলে ওই কাজটা কিন্তু করতে চায়। আমাদের দেশে খেয়াল করবেন, আমাদের ওই যে রাষ্ট্রদূত যিনি আছেন তিনি আমাদের বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক করে এই কাজগুলোর কথা কিন্তু বলেছেন। এবং যেদিন একজন সংসদ সদস্য, স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা যে আলোচনা তুলতে গেলেন, ওইটা কিন্তু যে আমাদের বাণিজ্য সচিবের, বাণিজ্য মন্ত্রীর সাথে যে রাষ্ট্রদূতের যে বক্তব্য, ওইটাকে ধরে তিনি কথা বলেছিলেন। মানে আলোচনাগুলো কিন্তু এই জায়গায় আসছে। তাহলে মানে আমি বলছি যে ঠিক আছে, আমরা ওইটা নিয়ে কে খোলা খাইনি খাইলো না ওটা নিয়ে আমরা আলোচনা করবো। আমি বলছি শ্বেতপত্র প্রকাশের মধ্য দিয়ে ওইটা আমরা জানতে পারবো, কিন্তু এই জিনিস গুরুতরভাবে বেরিয়ে আসছে। এমন একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেল যে বাংলাদেশের স্বার্থ বিরোধী বলে আজকে বুদ্ধিজীবী সহ অধিকাংশ মানুষ মনে করছে যে আমরা জানতাম না। সুতরাং আমাদেরকে ওইটা খোঁজার কাজ যেমন করতে হবে, একই সাথে এই ধরনের চুক্তি কিভাবে বাতিল করার মধ্য দিয়ে, আমি কিভাবে খুব সচেতনভাবে কথাটা বলছি, কারণ একটা চুক্তি হলে বাতিলের তো একটা প্রক্রিয়া থাকে। যদি এটা আছে যে 60 দিনের নোটিশ দিয়ে আপনি অনেক কার্যক্রম করতে পারবেন, এটা খুঁজে বের করতে হবে আরো। এবং এখনো বলে যে এই চুক্তির অনেক কিছু নাকি এখনো প্রকাশিত না। আপনার মনে আছে
সরি এই কথাটা আবার মনে পড়ে গেল বলে বলি, ওই যে আমি সচিবদের কথা বললাম, তাহলে এইটা যে আলোচনা হুট করে আসে নাই, ওই পররাষ্ট্রমন্ত্রীর কথার সাথে যে মেলে না কেন, এবার একটা মেমোরি মনে পড়ে গেল হঠাৎ করেই। মনে আছে যে প্রথমে এনআরবির এক ভদ্রলোক এইটাকে কিছু অংশ প্রকাশ করলেন, তার চাকরি চলে গেল, তার মানে ওই সময় ঘটনা ঘটেছিল। এখন